যে 15 জন মৌলভী তারা গিয়েছিলেন চীনে। ভাবুন একবার, যে চীনের নানা সময় সংখ্যালঘু মুসলিমদের ওপর নানা সময় নানা রকম অত্যাচারের কথা সামনে বেরিয়ে আসে, সেই চীনে মৌলভীরা কি করতে গিয়েছেন? তাহলে কি অন্য কোনো রকম তথ্য আপডেট উঠে আসছে? ইতিমধ্যেই আমরা জানি যে একটা জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছে করাচি থেকে, এবং আরও যে আপডেট উঠে আসছিল যে সেটা নাকি চীনের। তাহলে কি এবার সরাসরি বাংলাদেশের ওপর থাবা বসাতে চলেছে একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান? সন্দেহটা দানা বাঁধছে। 15 জন মৌলভী কি করছিলেন সেখানে? বাংলাদেশি সাংবাদিক যিনি আত্মগোপন করে রয়েছেন, এই মুহূর্তে বলা ভালো আত্মগোপন করে থাকতে বাধ্য হয়েছেন, তার সেই গোপন ঠিকানা থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন শহীদুল হাসান খোকন। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। শুরুতে যেটা জানতে চাইবো আপনার কাছে, এই যে 15 জন মৌলভী তারা কবে গিয়েছেন চীনে এবং কি কারণ তার পেছনে? ধন্যবাদ ইন্দিরা। আসলে বাংলাদেশের কয়েকটি ইসলামিক রাজনৈতিক দলের 15 জন নেতা তারা সম্প্রতি চীন সফর করে দেশে ফিরেছেন। ফিরবেন, তারা এখনো চীনে সফররত আছেন। তারা 5 ডিসেম্বর দেশে ফিরবেন। এর আগে বিএনপির 4 সদস্যের একটি দলও চীন সফর করেছেন, যারা ইতিমধ্যেই দেশে ফিরেছেন। তো এটি মূলত রাজনৈতিক সফর। আপনি জানেন যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, ছাত্র জনতার অভ্যুত্থান নামে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের সুবিধাভোগী হয়েছে এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম সহ আরো কিছু সমমনা রাজনৈতিক দল। বাংলাদেশের রাজনীতিতে চীনের হস্তক্ষেপ কিন্তু নতুন নয়। তারা বরাবরই এই হস্তক্ষেপটি করে থাকে। 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশে চীন ব্যবসার নামে নানাবিধ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তো যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তারপর চীন বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে, রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণের জন্য ব্যাপকভাবে উঠে পড়ে লেগেছে। তারই ধারাবাহিকতায় তারা মূলত এই চলমান প্রফেসর ইউনূসের সরকারের যারা স্টক হোল্ডার, বিশেষ করে যারা সুবিধাভোগী বলবো, জামাত, বিএনপি, হেফাজতে ইসলাম, নিজামী ইসলামী বাংলাদেশ সহ, এবং এরকম কিছু রাজনৈতিক দল যাদেরকে তারা ক্যাপচার করার চেষ্টা করছে। কারণ আপনি নানা কারণেই বাংলাদেশের সঙ্গে বা শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারতের একটা ভালো সুসম্পর্ক ছিল। তো ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণেই চীন সেখানে এককভাবে বা পুরোপুরি কখনো নিয়ন্ত্রণ করতে পারেনি। তবে ব্যবসা বাণিজ্যের নামে তারা চেষ্টা করেছে বারবার বাংলাদেশ থেকে ভারতকে বিতাড়িত করার জন্য। তো আমি মনে করি যে 5 আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে চীন সেটা অনেকটাই সফল হয়েছে। এখন তারা চাইছে যে ভারত কোনো রকম বাংলাদেশে ঢুকতে না পারুক। তো ভারত বাংলাদেশে ঢুকতে না পারার জন্য যে করণীয়, তার প্রধান কাজই হচ্ছে এন্টি ইন্ডিয়ান মুভমেন্ট বা এন্টি ইন্ডিয়ান রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া এবং চীনের পক্ষে নেওয়া। যে কারণে তারা বিএনপি দিয়ে শুরু করেছে এবং এই মুহূর্তে 15 জন ইসলামিক রাজনৈতিক নেতা, ইসলামপন্থী রাজনৈতিক নেতা, যারা বিভিন্ন জামাত ইসলাম, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারা এই মুহূর্তে চীন সফর করছেন। এবং চীন সফর করছেন মূলত তারা চীনের কালচার, চীনের রাজনৈতিক চিন্তা চেতনা, তাদের মতো করে বাংলাদেশে তারা কি করতে চায়, তাদের কি প্ল্যানিং, সেগুলো নিয়েই আলোচনা তারা করার জন্যই তাদেরকে মূলত আহ্বান করে থাকেন। আমি যারা কিন্তু এখানে একটা কথা, এই যে তারা কি করতে চায় বা বাংলাদেশে কোনো ইনভেস্টের পথে চীন আগ্রহী কিনা, সেটাই যদি জানা টার্গেট হয়, তাহলে কিছুদিন আগে আমরা দেখেছি যে চীন কিভাবে পাকিস্তানকে ডুবিয়েছে। সেটা বাংলাদেশের এই মৌলভী, জামাত মৌলভী যারা গেছেন তারা কি জানেন না? তারপরে তারা চীনের কাছে যাচ্ছেন। ইন্দিরা, আমি সেই প্রসঙ্গটাই আসছি। বেসিক্যালি বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশের যে মৈত্রীর যে বন্ধন, সেটি তো ভারতের খুব
প্রকটভাবেই সেটি সেই জায়গাটি সবসময় স্বাধীনতার পর থেকে, আর এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ একটি দেশের জন্ম থেকে শুরু করে সেই দেশটির পথ চলায় ভারতের যে ভূমিকা, সেই ভূমিকার কারণেই মূলত এই অবস্থার মধ্যে তারা আহ আপনার ভারতের সাথে সুসম্পর্ক করে দেশটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন শেখ হাসিনা। তো এখানেই তো তাদের আপত্তি, এখানেই তাদের বিপত্তি। সেই আপত্তি বা বিপত্তির জায়গা থেকেই তারা মূলত চীনের আহ, যে জায়গাটা, সেই জায়গাটাতে তারা ঢুকতে চাইছে, বিশেষ করে ইসলামিক মুভমেন্ট গুলো যারা ভারত বিদ্বেষী, ভারতের প্রতি যাদের অনুরাগ বিরাট। তো যে কারণেই এই চীনও সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে এই মুহূর্তে। ঠিক, কিন্তু এই যে অর্থনীতিটা, মূলত তো ভারত বাংলাদেশ পারস্পরিক ৭১-এর পর থেকেই একটা ভালো সুসম্পর্ক, সেখানে কি কোথাও পাকিস্তানের মদত রয়েছে বলে আপনি মনে করেন? কারণ আমরা জানি যে চীনের সঙ্গে ভারতের কি সম্পর্ক, আমরা সবাই জানি যে সব সময় একটা উত্তেজনা থাকে বর্ডার এলাকাগুলো, সেখানে পাকিস্তানের সঙ্গেও একটা উত্তেজনাপূর্ণ সম্পর্ক ভারতের, বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। এখন কি পাকিস্তানের তালে পড়ে এই কাণ্ডটা ঘটাতে চলেছে? বাংলাদেশ পাকিস্তানের তালে পড়ে যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করব, যে কারণে চীনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবো? অবশ্যই, কারণ এই বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং বিভিন্ন জার্নালে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যে বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের আড়ালে আইএসআই কিভাবে কাজ করেছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, এবং তাদের অ্যাম্বাসি কি রোল প্লে করেছে। তো এইসব জায়গা থেকে তো ক্লিয়ার যে এদের পিছনে, এই জোটের পিছনে, শক্তির পিছনে পাকিস্তানের একটা মদদ আছেই। এবং পাকিস্তানের কিন্তু রাজনৈতিকভাবে বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের সঙ্গে চীনের সুসম্পর্ক হওয়ার কথা নয়। কারণ চীন একটি এন্টি মুসলিম কান্ট্রি, যেখানে উইঘরের নির্যাতন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম। একদম। এভাবে কাউকেই নিকৃষ্টভাবে এভাবে কাউকেই নির্যাতন করা হয় না। সেই উইঘর ইস্যুতে আমাদের দেশের হুজুররা কিন্তু কথা বলেন না। আমাদের দেশে উইঘর ইস্যুতে কিন্তু চীনের বিরুদ্ধে তারা কথা বলছেন না। তো পাকিস্তান এবং চীনের সেই সুসম্পর্কের সূত্র ধরেই বাংলাদেশে যারা পাকিস্তানপন্থী রাজনৈতিক দল, যারা মোটামুটি ইন্ডিয়ার বিরোধিতা করে, যারা ভারত বাংলাদেশ মৈত্রীতে বিশ্বাস করে না, এরাই মূলত চীনের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টা করছে। এবং এর নেপথ্যে অবশ্যই পাকিস্তান বা আইএসআই কাজ করছে, এরকম অনেক তথ্যই আমাদের কাছে আছে। কিন্তু এই যে সদল বলে চিকিৎসা করাতে যে বাংলাদেশি মানুষরা প্রত্যেক দিন প্রতিনিয়ত কলকাতায় আসেন, এ রাজ্যে এসে ভিড় জমান, তারা কি এরপর পাকিস্তান বা চীনে যাবেন চিকিৎসা করাতে? এটি একটি মানে খুবই দুঃখজনক ব্যাপার